দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সদ্য নির্বাচিত দলীয় এমপিদের বিশেষ করে প্রথমবার নির্বাচিতদের নিয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এতে সংসদীয় কার্যক্রম, বিল বাজেট, স্থায়ী কমিটির কাজ সহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এর মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেয়াজ ও মন্ত্রণালয় পরিচালনার দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তা তুলে ধরা হবে। সকাল থেকে বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালা চলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী 12 মার্চ বেলা 11টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এই অধিবেশন সামনে রেখেই মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী সানজিদা প্লাবনী। কথা বলবো তার সঙ্গে। প্লাবনী, কর্মশালা তো কয়েক ভাগে বিভক্ত। সকালে কারা অংশ নিচ্ছেন আর অংশগ্রহণকারীদের মধ্যে কারা রয়েছেন, বিস্তারিত আমাদের জানাবেন। কয়েক ভাগে বলতে সুমনা, এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে 2টি ভাগে বিভক্ত হয়েছে। সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত এবং এরপর মধ্যাহ্নভোজের বিরতির পরে দুপুর 2:30 থেকে 4:30 পর্যন্ত হবে। সকালবেলার সেশনে যেসব মন্ত্রী এমপিরা অংশ নেবেন আমরা দেখেছি, যাদেরকে আমরা এখানে উপস্থিত হতে দেখেছি, এবং উপদেষ্টারাও রয়েছেন কিন্তু এই কর্মশালায় অংশ নেওয়ার জন্য। আমি আপনাকে একটু জানিয়ে রাখি সুমনা যে এখন পর্যন্ত মন্ত্রী এমপিরা 10:30টার ভেতরেই সবাই এই গুলশান কার্যালয়ে কর্মশালায় অংশ নিতে প্রবেশ করেছেন। এটা ছাড়াও আসলে যারা অংশগ্রহণ করেছেন আমরা দেখেছি অর্থমন্ত্রী প্রবেশ করেছেন, পরিকল্পনা মন্ত্রী প্রবেশ করেছেন, প্রতিমন্ত্রীরা প্রবেশ করেছেন। সকাল 10:30টায় যে সেশনটি আসলে শুরু হয়েছে সেখানে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য আছে যে দুপুর এখানে অংশ নিচ্ছেন রংপুর, রাজশাহী, ঢাকা, ফরিদপুর বিভাগের কিছু সংসদ সদস্য, এবং বিকালের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের কিছু সংসদ সদস্যের এই কর্মশালায় অংশ নেওয়ার কথা রয়েছে। এবং আমরা আসলে আপনাকে যেটা বলতে পারি যে বেশ কিছু মন্ত্রী, এমপি, উপদেষ্টা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে প্রবেশ করেছেন। আমরা ভেতরের যে দলীয় কিছু সূত্রের মাধ্যমে আমরা ভেতরে যাদেরকে আসলে দেখতে পেরেছি যে সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আসলে তাদের এই কর্মশালার কিন্তু উদ্বোধন করেন, এবং সেখানে তারা দলের বিভিন্ন বিষয়ে কর্মশালায় তাদের করণীয় কার্যকলাপ সম্পর্কে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা আসলে দেওয়া হয়েছে। আর যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে এখানে কারা অংশ নিয়েছেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, চিফ হুইপ ও হুইপদের পিয়ার লার্নিং সেশনে উপস্থিত আছেন। এরা রয়েছেন, সাথে প্রধানমন্ত্রী কিন্তু আসলে এটি উদ্বোধন করেছেন এবং উপস্থিত রয়েছেন। এটি দুপুর 12:30 পর্যন্ত আসলে চলবে। এরপরে যখন তারা ভেতর থেকে বাইরে আসবেন আমরা তখন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, এবং তখন আসলে জানতে চাই মানে আমরা জেনে আপনাদেরকে জানাতে পারবো যে আসলে কি বিষয়ে তাদেরকে আসলে এই প্রশিক্ষণটি দেওয়া হলো, বা তারা আসলে কি বিষয়টি তাদেরকে জানিয়েছেন। আমরা তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। এছাড়াও আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি সুমনা, যে এই যে উপদেষ্টারা অংশ নিচ্ছেন এতে কিন্তু আসলে এই নিয়মটি, মানে এই যে আজকের যে সেশন, ঠিক একই সেশন আগামীকালকেও কিন্তু হবে সকাল 10:30 থেকে 12:30 এবং দুপুর থেকে বিকাল পর্যন্ত। এটা ছাড়াও আসলে এছাড়া আসলে আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে সংসদ সদস্যদের স্থানীয় উন্নয়ন নীতিমালা কার্যকর প্রয়োগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকি, এই বিষয়গুলি কিন্তু আসলে এই কর্মশালায় গুরুত্ব দেওয়া হবে, এবং আরও বিভিন্ন বিষয়ে কিন্তু আসলে তাদেরকে এখানে এই কর্মশালার প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আসলে জানানো হবে। নতুন যারা এমপি, মন্ত্রী রয়েছেন তারা আসলে মূলত তাদের উদ্দেশ্যে এই প্রশিক্ষণটি দেওয়া হলেও এখানে কিন্তু বিএনপির যেসব মন্ত্রী, এমপি নির্বাচিত হয়েছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা কিন্তু আসলে এই কর্মশালায় অংশগ্রহণ করছেন। সুমনা, পরবর্তীতে যখন এখান থেকে কর্মশালা থেকে বের হয়ে আসবেন মন্ত্রী, এমপিরা, আমরা তাদের সাথে কথা বলে আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আমার কাছে এই ছিল গুলশান কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি।
লাবণী, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার ১৩ বছর পার হয়েছে, কিন্তু এখনও দাখিল করা হয়নি মামলার অভিযোগপত্র। দীর্ঘদিনেও মামলার তদন্ত শেষ না হওয়ায় হতাশ ত্বকীর পরিবার, স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ত্বকী নেই ১৩ বছর, অথচ তার বাবা রফিউর রাব্বির কাছে ত্বকী আছে এখনো। আর তাই পুরনো ডায়েরির পাতা উল্টে ত্বকীর লেখা কবিতা পড়েন তিনি। পুত্রকে বলা হয়নি এমন কিছু বলার অপেক্ষায় থাকেন তিনি। দীর্ঘ সময়েও ত্বকী হত্যার বিচার না পেয়ে হতাশ ছেলেহারা বাবা। এই যে ত্বকীর ঘাতক শামীম ওসমান, এদের হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তারা টাকা দিয়ে বিভিন্ন বিষয়কে প্রভাবিত করতে পারে। এই মামলার কাজে যারা জড়িত, এইটি তাদের পক্ষে নেয়ার জন্য তারা টাকা পয়সার বিনিময়ে কাউকে কাউকে প্রভাবিত করছে কিনা, এই প্রশ্নটি আমাদের মধ্যে এখন দেখা দিয়েছে। আমরা আশা করছি বিএনপি সরকার হয়তো এই ত্বকী হত্যার বিচারটা তারা করতে আন্তরিক হবে। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। নতুন করে গ্রেপ্তার হয় আরও ৬ আসামি। তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবার খ্যাত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়ি চালক ও সহযোগী। দীর্ঘদিনেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ত্বকী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘনের যে একটা উৎকৃষ্ট উদাহরণ এই বিচারহীনতা প্রমাণ করে। ১৩টা বছর হয়ে গেল একটা হত্যাকাণ্ডের বিচার হয় না, এবং দেশের সর্বোচ্চ আদালত তদন্তের দায়িত্ব যে সংস্থাকে দিল, সেই সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা করা হলো। আদালতের শুনানিতে র্যাবের পক্ষ থেকে দ্রুত সময়ে অভিযোগপত্র দাখিল করার কথা বলা হলেও এখনো ধীর গতিই রয়েছে। ওই সময়ের সরকার ইসের থেকে কোনো না কোনো নির্দেশেই এটা ডার্ক রুমে চলে যায়। স্বাভাবিকভাবেই মামলাটি হাজিরার পর হাজিরা যায়, দিন যায়, কোনো হয়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে এই বিচারটা শুধু ত্বকী না, ত্বকী, রুনি, সাগর রুনি এবং তনু, এই ধারার যত হত্যাকাণ্ড বিচার ব্যবস্থা হয়নি, বিচারের মুখ দেখেনি, সেই বিচারগুলি যদি হওয়ার জন্য তিনি নির্দেশ দেন, আশা করি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। তখন ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে অপহরণের ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় ত্বকীর মরদেহ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে অমর একুশে বইমেলা প্রসঙ্গ। অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনে চলছে শিশু প্রহর। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে শিশু কিশোররা দেখছে নিজেদের পছন্দের বই। রোদের তেজ আর রোজার আমেজ মিলিয়েও ছোটদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি। রঙিন মলার, ছবি আঁকার খাতা, ছড়ার বই আর পুতুল নাচ সব মিলিয়ে শিশু প্রহরে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। পবিত্র রমজান মাসের কারণে এবছর মেলার সময়সূচিতে এসেছে পরিবর্তন। প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। শুক্র, শনিবার সহ ছুটির দিনগুলোতে থাকবে শিশু প্রহর। এদিন মেলার দ্বার খুলবে বেলা ১১টায়। শিশু প্রহর থাকবে বেলা ১টা পর্যন্ত। এরপর থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে সবার জন্য। রাত ৮:৩০ পর্যন্ত গ্রন্থানুরাগীরা মেলায় প্রবেশ করতে পারবেন। এ বিষয়ে জানাতে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী দিলশাদ অ্যানি। কথা বলবো তার সঙ্গে। অ্যানি, শিশুদের পছন্দের শীর্ষে কোন বইগুলো রয়েছে, আর পুতুল নাচ নিয়ে তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? সুমন, আপনি যেমনটি বলেছিলেন যে এবছর অন্যান্য বছরের যেরকম পহেলা ফেব্রুয়ারি থেকেই শুরু হয়ে যায় অমর একুশে বইমেলা, এবার অনেক জল্পনা কল্পনা শেষ পর্যন্ত বইমেলা হচ্ছে
26 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। তো আজকে ছুটির দিনে, সাপ্তাহিক ছুটির দিন আমরা দেখেছি সকালে 11টার পর থেকে, মূলত 11:30টার পর থেকে আমরা দেখেছি যারা বাচ্চা যারা আছে তারা অভিভাবকের হাত ধরে মেলায় আসছে, স্টলে যাচ্ছে, বিভিন্ন ধরনের বই দেখছে, ঘুরে ঘুরে কিনছে। আর পুতুল নাচের কথা যেটা বলবো, যে প্রতি বছর তো সিসিমপুরের গল্প থাকে, হালুম টুকটুকির গল্প থাকে, কিন্তু এবছর সিসিমপুরের গল্প নেই, তার পরিবর্তে চলছে পাপেট শো। আর ওই পাপেট শোর মধ্যে বিভিন্ন ধরনের গল্প দেখানো হচ্ছে। এই গল্পের মাধ্যমে নানা ধরনের বার্তা দেয়া হচ্ছে শিশুরা যাতে শিখতে পারে। বাচ্চারা যারা আছেন তারা ওই গল্প থেকে, আজকে পাপেট শোতে দেখানো হয়েছে খাট্টা মিটটা যে দুই বন্ধু আছে, তাদের দুই বন্ধুর গল্প দেখানো হয়েছে। এবং এই গল্প থেকে যে শেখার যে বিষয়টা, সেটা হচ্ছে যে মিথ্যাবাদী এবং যারা ভীতু টাইপের সেই ধরনের বন্ধু থেকে দূরে থাকতে বলা হয়েছে বাচ্চাদের। শিশুরা সেই গল্পটি উপভোগ করেছে, সেটি এখনো চলছে, মাঝখানে একটু বিরতি চলছে, বিরতির পর আবার শুরু হয়ে যাবে পাপেট শো। আর আমরা এর মধ্যে বিভিন্ন স্টলে ঘুরেছি, ঘুরে ঘুরে দেখছি যে বাচ্চাদের আসলে সায়েন্স ফিকশন বই, তারপর নানা ধরনের যে রহস্যের যে বইগুলো আছে, ভূতের বই, এই বইগুলোর প্রতি বাচ্চাদের আগ্রহ রয়েছে। তো আমি এই মুহূর্তে একটা স্টলে আছি, আপনাদের জানাতে চাই যিনি আছেন এই স্টলে, তার কাছ থেকে আসলে জানবো যে কী ধরনের বই এবার বেশি বিক্রি হচ্ছে, বাচ্চারা কোন ধরনের বই বেশি কিনছেন। এবার বাচ্চারা আসলে কোন ধরনের বইটা বেশি কিনছেন, বা কৌতূহল বেশি কোন বইয়ের দিকে বাচ্চাদের আসলে মূলত বই বিক্রি হচ্ছে আপনার হলাম বিজ্ঞানের উপরে, ভূত, রূপকথা টাইপের। তারপর ছোট বাচ্চাদের ওই যে টিপ দিলে কথা বলে, অ্যান্টোনিজেন, এই বইটা মোটামুটি চলতেছে। বাবুদের এটা দেখলেই পছন্দ করে, এবং ওই ছবি আঁকার বইগুলি ভালো চলতেছে। আপনার এখানে কি কি বইয়ের মধ্যে কোন ধরনের বই আপনি রেখেছেন? আপনারা রাখছি এখানে সব শিশুতোষের মধ্যে বিজ্ঞান, সৌরজগৎ, তারপর আপনার হচ্ছে রূপকথা, ছবি আঁকার বই, মানে বাচ্চাদের যে ধরনের বই লাগে সব বই আমার কাছে আছে মোটামুটি। এখন তো রোজার মাস চলছে, রোজার মাস আবার 21শে বইমেলা শুরু হয়েছে একটু দেরিতে। বাচ্চাদের উপস্থিতি আসলে কেমন দেখছেন? আপনাদের বই বিক্রির বিষয়টা কিরকম? বই বিষয়টা হচ্ছে আজকে শুক্রবার শিশু প্রহর দিছে, শিশু প্রহরের কারণে অনেক বাচ্চারা আসতেছে। মোটামুটি আজকে মনে হচ্ছে একটু মেলার মতন মনে হচ্ছে, মেলা মনে জমে যাবে মনে হচ্ছে শেষ মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। তো আপনারা শুনছিলেন যে এবার হচ্ছে রোজার মধ্যে বইমেলা পড়েছে, এর মধ্যে আবার দেরি করে বইমেলা শুরু হয়েছে। তো বাচ্চারা এখন প্রথম সপ্তাহে তেমন না থাকলেও এই সপ্তাহে, আজকে যে সাপ্তাহিক ছুটিদের, আজকে কিছুটা বাচ্চাদের ভিড় আমরা দেখেছি। আর তারা আসছেন, অভিভাবকের সাথে আসছেন, বই ঘুরে ঘুরে দেখছেন এবং নানা ধরনের বই কিনছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অমর 21শে বইমেলা প্রাঙ্গণ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ আনী। অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে সরিয়ে মুস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। এর আগে আহসান এইচ মনসুরকে সরিয়ে মুস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ গত 25শে ফেব্রুয়ারি এই বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। এ নিয়ে গণমাধ্যমে আসা প্রতিবেদন যুক্ত করে এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টে এই বিষয়ে শুনানি হতে পারে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর 2024 সালের 14ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়। 2028 সালের আগস্টে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নওগাঁ রাত্রায় স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রাত 12:30টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহতরা হলেন জয় সরকার, তার স্ত্রী বৃষ্টি সরকার ও তাদের 27 মাসের কন্যা সন্তান জিনি সরকার। বিষয়টি নিশ্চিত করেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। স্থানীয়রা জানান, জয় সরকার মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করে জয়, পরে নিজেও আত্মহত্যা করে সে।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন 2 সাংবাদিক। বৃহস্পতিবার আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন চ্যানেল 24-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু। জানা গেছে, প্রতিদিন আসরের নামাজের পর পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে স্থানীয় একটি মহল দীর্ঘদিন ধরে অনিয়ম করে আসছিল। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান আহত 2 সাংবাদিক সহ 4 জন সংবাদকর্মী। এ সময় চক্রের লোকজন হঠাৎ মব তৈরি করে তাদের ওপর হামলা চালায়। হামলার জড়িত 2 জনকে আটক করেছে পুলিশ। ঈদকে কেন্দ্র করে সারা দেশে বিপণী বিতানগুলোয় বেড়েছে ভিড়। সাভারের ঈদ বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী এম এ হালিম। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু শুক্রবার, যেটি সাপ্তাহিক ছুটির দিন। সেই ছুটির দিনে কিন্তু সাভারের যে বিপণী কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই বিপণী কেন্দ্রগুলো থেকে এখানে ভিড় লক্ষ্য করা গেছে। এবং সাভারের যে কয়েকটি যে নামকরা বিপণী কেন্দ্রগুলো রয়েছে, রাজ্জাক প্লাজা, নিউ মার্কেট, সিটি সেন্টার এবং চৌরঙ্গি মার্কেট, এই মার্কেটগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই মার্কেট খোলার সাথে সাথে কিন্তু এখানে এই অঞ্চলের যে যারা এখানে ক্রেতা রয়েছে তারা কিন্তু ছুটে আসছে। বিশেষ করে এই শিল্প অধ্যুষিত যে সাভার আশুলিয়া, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন স্থান থেকে এই সাভারের যেটি পৌর এলাকার সেই মার্কেটগুলোতে কিন্তু অনেকেই ছুটে আসছেন। এছাড়া কিন্তু এই সাভারের নবীনগর, সেনা শপিং কমপ্লেক্স এবং জামগড়া, আশুলিয়া, ধামরাই সেখানে মার্কেট রয়েছে। তবে এই সাভারের যে এই শীতাতপ নিয়ন্ত্রিত যে শপিং সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু আজকে এই শুক্রবারে কিন্তু পরিবার পরিজন নিয়ে কেনাকাটা করতে আজ সকালবেলা থেকে ভিড় লক্ষ্য করতে পারছি। এবং সেই সাথে আজকে আমরা যেমনটি দেখতে পেয়েছি যে রাজধানীতে একেবারে সন্নিকট যে সাভার, অনেকেই কিন্তু ঢাকাতে কিন্তু অনেকে সেই ছুটে যাচ্ছেন কেনাকাটা করার জন্য। এখানে আমরা দেখতে পেয়েছি যে ঈদ উপলক্ষে কিন্তু সাভারের বিভিন্ন যে বিপণী যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র পাশাপাশি এখানে শৌখিন যে জিনিসগুলো এবার আসছেন। আপনি জানেন যে এখানে যে বিরূপ পরিস্থিতি চলছে এই বিশ্বে এখন, যে সেই বিশ্বের যে বিভিন্ন স্থানে যে মধ্যপ্রাচ্যে যে একটি অস্থিতিশীল অবস্থা চলছে, তার মধ্যে কিন্তু অনেকেই কিন্তু একটি চিন্তার ভাঁজ আমরা দেখতে পেয়েছি। ঈদ তারা ওই কেনাকাটা করতে আসলেও কিন্তু তাদের মধ্যে সেই চিন্তার ভাঁজটা লক্ষ্য করা গেছে। আসলে সামনে কি হবে বা এখানে দ্রব্যমূল্যের পরিস্থিতি কতটা কি হবে যুদ্ধের কারণে, সেই বিষয়টি কিন্তু অনেকের চিন্তার ভাঁজ আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে আজ শুক্রবারে কিন্তু আমরা সাভারে যে বিভিন্ন শপিং সেন্টারগুলো রয়েছে সেখানে আমরা ব্যস্ততা লক্ষ্য করছি এবং তারা এই বেলা গড়ার সাথে সাথে এই ব্যস্ততা আরো বাড়বে বলে জানিয়েছেন এই মার্কেটগুলোর যারা ব্যবসায়ী তারা। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।